আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? তোমাদেরকে আরো একটা অ্যাকাউন্টিং ক্লাসে প্রিপারেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কি পড়বো তোমরা ইতিমধ্যে দেখতেছো, আমরা আমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ নামে যে অধ্যায়টা আছে সেটা পড়বো। তো ক্লাস শুরু করার আগে তোমরা একটু ভাইয়াকে জানাও ভাইয়ার কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু ভাইয়াকে জানাও। আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, যদি স্লাইড পেতে চাও সেক্ষেত্রে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর ভাইয়াকে জানাও যে ভাইয়ের কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। আজকের যে অধ্যায়টা করবো এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষত আবার যদি বলি এইচএসসি পাশাপাশি এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো তারা নিশ্চয়ই এটা জানো যে এই অধ্যায় থেকে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো প্রশ্ন আসবে। সৃজনশীল তো আসে, পাশাপাশি অনেকগুলো এমসিকিউ আসে। সেটার কথা যদি বাদ দিই, এডমিশন টেস্টে যদি আমরা যদি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ওই 12টা যে অ্যাকাউন্টিং এর এমসিকিউ থাকে সেখান থেকে এই পার্টিকুলার একটা অধ্যায় থেকে একটা এমসিকিউ মাস থাকে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে এই অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। তো ক্লাস শুরু করার আগে আবারও বললাম যে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ভাইয়ের কথা সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা এটা একটু জানান দ্রুত। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়বো, একটু দ্রুত শেয়ার করে দিব আমরা, তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিতে পারি যাতে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আই হোপ সবকিছু ক্লিয়ার। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন যাতে সবাই একসাথে শুরুতেই শুরু করতে পারি। ওই দিনও আমরা সেম ভুলটাই করছিলাম, অনেকেই দেরিতে যুক্ত হওয়ার কারণে ক্লাসের শুরুর দিকে বুঝি নাই। তো দ্রুত সবাই একটু, আমরা সেকেন্ড পেপার পড়বো। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, কি পড়বো আপনারা ইতিমধ্যে দেখতেছেন, আমাদের যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ ওটা পড়বো। অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফারহান হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা ফাইজা, আরমান, রামিসা, দেন ফাতিহা, ফাতেমা, সরি, যারা যারা আসসালামু আলাইকুম বলতেছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে ক্লাসে যুক্ত আছেন এটা একটু ভাইয়াকে জানাবেন, তাইলে আমি বুঝতে পারবো আসলে কোন কোন জায়গার স্টুডেন্ট আসলে আমি পড়াচ্ছি আজকের ক্লাসে। আর আপনাদের প্রিপারেশনের কি অবস্থা? আপনাদের ইতিমধ্যেই রুটিন পাবলিশড হয়ে গেছে, অনলাইনে অনেক আন্দোলন হচ্ছে, অনেকগুলা কিবোর্ড যোদ্ধাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা প্রিপারেশনের কি অবস্থা, হিসাব বিজ্ঞানের কি অবস্থা ওইটা একটু জানান। নুসরাত জাহান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবার প্রস্তুতির কি অবস্থা এটা একটু জানান। সাউন্ড কম আসতেছে, আপনার সমস্যা হতে পারে, এখানে ক্লিয়ার আছে। তো যাই হোক, আসেন শুরু করি। আর্থিক বিবরণী বিশ্লেষণ জিনিসটা কি, অধ্যায়টা আসলে কি নিয়ে আলোচনা করা হয় একটু যদি আসি আমরা, একটু খেয়াল করেন। এই যে আর্থিক বিবরণী, বিশ্লেষণ শব্দটা সাইডে রাখেন, জাস্ট আর্থিক বিবরণী এই ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত। আপনারা যারা এসএসসি তে কমার্স ছিলেন তারাও এটার সাথে পরিচিত। আর এইচএসসি তে তো শুনছেন আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করি। ওইখানে আমরা আর্থিক বিবরণী গুলাতে কি বের করতাম, নিট মুনাফা বের করতাম, দেন আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদ দায় মালিকানা সত্ত্ব বের করতাম। এই যে জিনিসগুলা বের করতাম ওইগুলাকে এখন বিশ্লেষণ করা শিখবো। এই যে বিশ্লেষণ করব, ওই জন্য এটাকে বলা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায়টাকে আপনারা অনেকে আবার অনুপাত বিশ্লেষণ নামেও জানেন। দেখি আর কে কে যুক্ত আছেন। সাউন্ড কম, আচ্ছা আমি একটু দেখি, কারণ সাউন্ড একটু আরেকবার রিসেট দিচ্ছি আমি, যাতে করে বুঝতে পারি আসলে। অনেকেই বলতেছেন সাউন্ড একটু কম, দাঁড়ান। শাসিক সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জানান ভাইয়া। স্যার যখন করায় অনেক ভালো বুঝি, বাট পরে করতে গেলে ভুলে যাই, কারণ আপনারা মুখস্থ করেন অ্যাকাউন্টিংও, এই জন্য। বাকির একটু জানান তো, সাউন্ড কি আপনারাও কি কম শুনতেছেন?
দ্রুত বলেন, বাকিরা একটু বলেন। সাউন্ড কি আপনারাও কম শুনতেছেন? খাতায় নোট করে রাখবো আপনি, স্যার সাউন্ডটা একটু বাড়ান। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি সাউন্ডটা কোনোভাবে বাড়ানো যায় কিনা, একটু ওয়েট করেন আপনারা। এখনই আই হোপ এখন আর সমস্যা থাকবে না। এখন একটু বলেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। আপনারা কিন্তু কেউ এখনো ফ্রেন্ডদেরকে মেনশন দেন নাই, কেউ ফ্রেন্ডদেরকে মেনশন দেন নাই, এটা কিন্তু ঠিক না। ফ্রেন্ডদেরকে মেনশন দেন, আমি নাহলে ক্লাস শুরু করব না। দ্রুত মেনশন দেন ফ্রেন্ডদেরকে। আপনারা, আমি ভালো আছি, কেমন আছি সান্না, আপনারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দেন। আমি 2 মিনিট সময় নিব, তারপরে ক্লাস শুরু করব। দ্রুত, আপনারা মেনশন না করলে, কমেন্ট না দেখলে আমি ক্লাস নিব না। আপনারা মেনশন করে দেন, তাইলে আমি ক্লাস নিব। দ্রুত দ্রুত মেনশন, মানে ক্লাস যদি শেয়ার না করেন আর মেনশন না করেন, তাইলে কিন্তু আমি ক্লাস শুরু করব না। আমি একটু কমেন্টটা দেখি। সাউন্ড ক্লিয়ার, ওকে। বাকিরা আপনারা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দেন দ্রুত। তারপরে আসসালামু আলাইকুম লেজেন্ড, সরি এখনো শুরু করি নাই মিরাজ, সমস্যা নাই। দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, তাইলে একসাথে শুরু করতে পারবো। হ্যাঁ, একজন একজনকে, আপনাদের এত কম ফ্রেন্ড, কিফটামি করেন কেন? জ্ঞান হচ্ছে বিতরণের জিনিস, এটা যে যত বেশি বিতরণ করবেন তত বেশি হচ্ছে শিখতে পারবেন। আমরা অনেকেই মনে করি না আমি একা একা ভালো করব, বিষয়টা আসলে ওইভাবে না। সবাইকে মেনশন করে দেন, একসাথে ক্লাসটা করি, যাতে একই সাথে সবাই ভালো করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, আমার ক্লাস যারা আগে করছেন আপনারা জানেন, ক্লাস অবশ্যই রেসপন্স করতে হবে। ভাইয়া যখন কোনো কিছু জিজ্ঞেস করবো ওইটার অবশ্যই উত্তর দিতে হবে। আদারওয়াইজ ওই যে একজন একটু আগে বলতেছিলেন যে ভাইয়া স্যারে করাইলে বুঝি কিন্তু বাসায় নিজে করতে গেলে ভুলে যাই, এটা কেন যায় জানেন? কারণ আমরা চেষ্টা করি না। আজকে পুরা ক্লাসটা করবেন, শেষ পর্যন্ত থাকবেন, দেন যখন প্র্যাকটিস করাবো তখন নিজে চেষ্টা করবেন আমার সাথে, তখন কোথায় সমস্যা হচ্ছে ওটা আমি ঠিক করে দিব। কিন্তু আপনি যদি কোনো প্রশ্ন না করেন, কোনো ম্যাথের আনসার করার ট্রাই না করেন, তাহলে আমি বুঝবো না। সো সবাই এই কাজটুকু করবেন। আসেন শুরু করি, অনেকক্ষণ কথা হইল। অনুপাত বিশ্লেষণ জিনিসটা কি, আর্থিক বিবরণী বিশ্লেষণ জিনিসটা কি? আর্থিক বিশ্লেষণ, আমরা যে আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করি, ওই আর্থিক বিবরণী বিশ্লেষণের সর্বোত্তম হাতিয়ার বলা হয় কোনটাকে? সর্বোত্তম হাতিয়ার বলা হয় অনুপাত বিশ্লেষণকে। ওই যে আমরা এই অধ্যায়টাকে একটু আগে বলতেছিলাম, অনুপাত বিশ্লেষণ নামে জানি। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণের সর্বোত্তম হাতিয়ার কোনটা? অনুপাত বিশ্লেষণ। অনেকেরই প্রশ্ন, ভাই ক্লাস করতেছি অ্যাকাউন্টিং, থিওরি কেন পড়াচ্ছেন? আপনারা এইচএসসি বলেন কিংবা এডমিশন টেস্টে এমসিকিউ তে কিন্তু আমাদের থিওরি আসে, দ্যাটস ওয়াই আমি ক্লাসে অবশ্যই থিওরিটা পড়াই। এখন অনুপাত বিশ্লেষণ জিনিসটা কি দেখেন, আপনি আপনার এইচএসসি একটা স্টুডেন্টের সাথে আর একটা এইচএসসি স্টুডেন্টের তুলনা করতে পারবেন, মানে সমজাতীয় হইতে হবে। দুটার মধ্যে একটা একই ক্যাটাগরি থাকতে হবে। আপনারা বলেন না কথাই ঝগড়া হলে আগে লেভেল আসো, তারপর কথা বলো, তারপর কম্পারিজন করো। তাহলে আপনি অনুপাতটা হচ্ছে ঠিক সেম, পরস্পর সম্পর্কযুক্ত দুইটি বিষয়ের মধ্যে তুলনা, পরস্পর সম্পর্কযুক্ত দুইটি বিষয়ের মধ্যে তুলনা, এটাকে বলা হয় অনুপাত। পরস্পর সম্পর্কযুক্ত দুইটা বিষয়ের মধ্যে যে তুলনা, এটাকে বলা হয় অনুপাত। এরপর আসেন অনুপাতের প্রকাশভঙ্গি। আমরা নর্মালি অনুপাত বলতে যেটা বুঝি, আমরা নর্মালি অনুপাত বলতে জাস্ট এই অনুপাত চিহ্নটাকে বুঝি, রাইট? এটাকে তো আমরা অনুপাত বলতে বুঝি, কিন্তু অনুপাতকে বাস্তবে আরো কয়েকটা ভাবে প্রকাশ করা যায়, এগুলো একটু দেখব। এটা হচ্ছে অনুপাতের প্রকাশভঙ্গি, এটা আমরা একটা প্রকাশ, এই একটা প্রকাশটা আমরা চিনি, অনুপাত এইভাবে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু না, অনুপাতকে আমরা আরো দুই ভাগে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে যে কি, খাঁটি অনুপাত। খাঁটি অনুপাতটা কি? আমরা র্যান্ডমলি যেটা অনুপাত বলতে বুঝি ওইটা হচ্ছে খাঁটি অনুপাত। যেমন হচ্ছে এই যে 2:1, এখানে যে ইস্টু দিছি, এই যে একটা ইস্টু দেওয়া না, এই যে এইভাবে দেওয়া, এটাকে বলা হয় খাঁটি অনুপাত। এটা আমরা সবাই চিনি, এটার নাম খাঁটি অনুপাত। এরপরের যে নাম, ওটার নাম যদি আমরা একটু দেখি, গুণন অনুপাত। গুণন অনুপাতকে প্রকাশ করা হয় বার অথবা গুণ দিয়ে। গুণন অনুপাতকে প্রকাশ করা হয় 5 বার অথবা গুণ দিয়ে, 5 গুণ। এটাও একটা অনুপাতের প্রকাশভঙ্গি। স্যার টু স্যার, আমি যদি বলি
মিস্টার এক্স যদি 2 টাকা পায়, মিস্টার ওয়াই 1 টাকা পায়, এভাবে আমরা বলি না? তার মানে কি ওদের দুইজনের অনুপাত কত? 2:1। এটাকে যদি আমরা বারে বলি, মিস্টার ওয়াই এর তুলনায় মিস্টার এক্স 2 গুণ বেশি পাই, ওইটাকে বলা হয় হচ্ছে কি 2 বার বা 2 গুণ। এটাও একটা অনুপাতের প্রকাশভঙ্গি। এখন পরীক্ষায় প্রশ্ন, বার বা গুণ দিয়ে প্রকাশ করা হয় কোন অনুপাতকে? কাঠি অনুপাত না গুণন অনুপাত গুলা? কোন অনুপাত গুলাকে ভার বা গুণন, মানে কোন অনুপাত গুলাকে বার বা গুণ দিয়ে প্রকাশ করা হয়? দ্রুত বলেন কমেন্টে, খাঁটি অনুপাত না গুণন অনুপাত? দেখি বলেন তো, কোন অনুপাতকে বার বা গুণন দিয়ে প্রকাশ করা হয়? দ্রুত বলেন। ভাইয়া আগে কখনো করি নাই, এটাই ফার্স্ট ক্লাস আপনার। জয়া দাস, ক্লাস করেন, ক্লাস শেষে আপনাদের থেকে আমি ফিডব্যাক নিব, ঠিক আছে? আপাতত মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাস শেষে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব, আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না সেটা। জাস্ট এইটুক বলেন আমাকে এখন, গুণ অথবা বার এটা কোন অনুপাতের প্রকাশভঙ্গি? খাঁটি অনুপাত না গুণন অনুপাত? দ্রুত জাস্ট এইটুকু আমাকে বলেন। দ্রুত কমেন্টে জানান এটা কোন অনুপাতের প্রকাশভঙ্গি। গুণ গুণ আমি কিন্তু গুণ অনুপাত লিখি নাই, রামিসা বানানো ভুল করতেছেন, গুণন অনুপাত। এটার অপর নাম কার্যকারিতার অনুপাত গুলা। এরপরে শতকরা হার অনুপাত। শতকরা হার অনুপাত হচ্ছে কোনগুলা? শতকরা, শতকরা আমরা সবাই চিনি, ওই যে পার্সেন্টেজ যেটা আছে এটাকে বলা হয় শতকরা, মানে শতকরা অনুপাত, ঠিক আছে? এখন আমরা এই অধ্যায়তে যখন করতে যাই সবাই মনে করি অনেকগুলা সূত্র, আমি আপনাদেরকে দেখাবো আসলে সূত্রগুলা কিভাবে মনে রাখা যায়, তারপরে মুখস্থ না করে এগুলো দেখাই দিব। জাস্ট আপনারা একটু মনে রাখেন আপাতত আমরা যে তরল অনুপাতগুলা পড়বো এবং দীর্ঘমেয়াদী সচ্ছলতার অনুপাতগুলা পড়বো, ওইগুলা হচ্ছে যে কি ইষ্ট দ্বারা প্রকাশ করা হয়, খাঁটি অনুপাতগুলা। তাহলে খাঁটি অনুপাতের মধ্যে তরল অনুপাত। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কি তরল অনুপাত কোনগুলা, তরল অনুপাত কোনগুলা ওইটা একটু আমরা দেখব। তরল অনুপাত সমূহ, একটু মনোযোগ দেন। তরল অনুপাত সমূহ, তরল অনুপাতের সবার শুরুতে যে অনুপাতটা আসে সেটা হচ্ছে চলতি অনুপাত। নামগুলো একটু মনে রাখতে হবে। চলতি অনুপাত, চলতি অনুপাত। এরপরে যে অনুপাতটা আসে আপনাদের সেটা হচ্ছে তরল অনুপাত। এটার অপর নাম তড়িৎ অনুপাত, এটার অপর নাম অগ্নি পরীক্ষা অনুপাত। ভাইয়া সব নাম কি ইম্পর্টেন্ট? সব নামই পরীক্ষায় আসছে। অগ্নি পরীক্ষা অনুপাত। এটার অপর নাম দ্রুত অনুপাত, এটার অপর নাম দ্রুতি অনুপাত, এটার অপর নাম অ্যাসিড টেস্ট অনুপাত। এটা বাংলায়ও থাকতে পারে, অ্যাসিড টেস্ট অনুপাত। এরপরে আরো একটা তরল অনুপাত আসে সেটা হচ্ছে যে কি আপনার কার্যকারিতার অনুপাত। কার্যকারিতার অনুপাত। জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, বাদ বাকিটা আপনি ক্লাসেই ক্লিয়ার হবে। কার্যকারিতার অনুপাত, এটার অপর নাম নিট চলতি মূলধন অনুপাত। নিট চলতি মূলধন অনুপাত। আচ্ছা কালো করে লেখেন ভাই, আচ্ছা সমস্যা নাই, পরের বার থেকে লিখলাম। আচ্ছা একটু দেখেন, প্রথম কথা হচ্ছে তরল অনুপাতগুলোকে 3 ভাগে ভাগ করছে, আমরা 3টা তরল অনুপাত পাই। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে চলতি অনুপাত। দেখেন আগে কিন্তু অনুপাতের নামগুলো মুখস্থ করতে হবে, তারপরে আপনি পারবেন। এরপরে তরল অনুপাত, তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট, দ্রুত, দ্রুতি অনুপাত। এরপরে হচ্ছে আপনার কার্যকারিতার অনুপাতগুলা, এরপরে কার্যকারিতার অনুপাত অথবা কার্যকারিতার অনুপাতগুলা। এই 3 ধর আপাতত তরল অনুপাতের এই সূত্রগুলো আমরা শিখব। এরপর অন্য অনুপাতে যাব। তরল অনুপাত, তরল অনুপাত যেগুলো আছে বা এগুলো মূলত কি করে? আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেউ যখন টাকা পায় সেটাকে আমরা বলি দায়।
মনে রাখিয়েন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেউ টাকা পাইলে তাকে দায় বলে। এখন ওই দায় যদি 1 বছরের ভিতর পরিশোধ করতে হয়, সেটাকে আমরা বলি চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। আর 1 বছরের থেকে বেশি সময় গিয়ে পরিশোধ করলে ওইটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী দায়। এখন তরল অনুপাত মূলত কি করে? তরল অনুপাত মূলত আপনার প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায়, অর্থাৎ আপনার যে দায়গুলা 1 বছরের ভিতরে পরিশোধ করতে হবে, কথা বুঝিয়েন, আপনার যে দায়গুলা 1 বছরের ভিতরে পরিশোধ করতে হবে, 1 বছর বা তার কম সময়, তার কম সময়ে পরিশোধ করতে হবে, ওইটার জন্য আপনি ঠিক কতটুকু ক্যাপাবল ওটা নির্ণয় করে। কি বললাম? এই যে তরল অনুপাত যেগুলো আছে, তরল অনুপাত কিন্তু আমরা 3টা পাইছি। একটা হচ্ছে চলতি অনুপাত, আরেকটা হচ্ছে তরল অনুপাত বা তারল্য অনুপাত, আর একটা হচ্ছে কার্যকারিতার অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, একই কথা। তো একটু দেখেন যেটা বলতেছিলাম, এই যে তরল অনুপাতগুলোর অপর নাম স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতার অনুপাত, স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতার অনুপাত। এগুলো মূলত কি করে? এই যে তরল অনুপাতগুলা, এগুলো হচ্ছে আপনার স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। তাহলে এখন যদি পরীক্ষায় আসে কোন অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা মূল্যায়ন করা হয়, দেখি কমেন্টে বলেন, প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা মূল্যায়ন করা হয় কোন অনুপাতগুলোর মাধ্যমে? সেটা হচ্ছে একটু পর আপনারা পাবেন, চলতি দায় অনুপাত যখন পড়বো তখন এখানে পাবেন আপনারা। এখন কত হচ্ছে, একটু জিনিস চিন্তা করেন, আপনার থেকে কেউ যদি 1 বছরের টাকা পায়, 1 বছরের ভিতরে যেটা পরিশোধ করতে হবে, এটা কিন্তু আপনি আপনার ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করবেন। আপনার কাছে যে ক্যাশ টাকা থাকবে, নগদ বা নগদ সমতুল্য, ওই টাকা দিয়ে আপনার থেকে পরিশোধ করতে হবে। তো সূত্রগুলা সবাই বলে মুখস্থ করতে হয়, তো এখানে সূত্র মুখস্থ করতে হবে না। সবার শুরুতে যেটা, সেটা হচ্ছে চলতি অনুপাত। আমরা 3টা অনুপাতের নাম দেখছিলাম, এর মধ্যে যে সূত্র, একটার নাম হচ্ছে চলতি অনুপাত। সূত্রের কথা বাদ দেন, একটু চিন্তা করে বলেন তো, আজকের দিনে বা 1 বছরের ভিতর যে দায়টা পরিশোধ করতে হবে, ওইটার নাম আমরা দিছি চলতি দায়। এরপরে আপনি যে চলতি দায়টা পরিশোধ করবেন, সেটা কোথা থেকে করবেন? অবশ্যই চলতি সম্পদ থেকে। প্রশ্ন হতে পারে, কেন? আপনার যে দীর্ঘমেয়াদের যে কোনো সম্পদ থাকবে, ওইখান থেকে কি চলতি দায় কখনো পরিশোধ করা সম্ভব? আপনার বাসা আছে একটা, আপনি বাসা বিক্রি করে দায় পরিশোধ করবেন? আপনার একটা জমি আছে, আপনি জমি বিক্রি করে দায় পরিশোধ করবেন চলতি দায়? কখনো না। আমি চলতি দায় পরিশোধ করব, আমার কাছে এই মুহূর্তে যে ক্যাশ সমতুল্য যে টাকাটা আছে, নগদ সমতুল্য, নগদ টাকা বা নগদ সমতুল্য যে টাকাগুলো আছে, ওইখান থেকেই তো আমি দায় পরিশোধ করব, তাই না? এই জন্য ধরেন আমি আপনাকে জাস্ট একটা নর্মালি উদাহরণ দিই। আপনার কাছে ধরেন কেউ একজন 1 লক্ষ টাকা পায়, 1 লক্ষ টাকা পায় আপনার থেকে, এটা হচ্ছে আপনার চলতি দায়। সূত্র মুখস্থ করতে হবে না, চলতি দায়। এরপর ধরেন আপনার কাছে 2 লক্ষ টাকা ক্যাশ টাকা আছে, আপনার কাছে 2 লক্ষ টাকা ক্যাশ টাকা আছে, নগদ টাকা আছে। এখন যদি বলে আপনার দায় পরিশোধ ক্ষমতা নির্ণয় করতে, কোন দায় পরিশোধ ক্ষমতা? চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্ণয় করতে। তাহলে দেখেন তো, আপনার 2 লক্ষ টাকা আছে, আপনি 2 লক্ষ টাকাটাকে 1 লক্ষ টাকা দিয়ে ভাগ দেন, তার মানে আপনার প্রতি 1 লক্ষ যতগুলো দায় তার দ্বিগুণ, 2:1 আসবে। যতগুলো দায় আছে তার দ্বিগুণ হচ্ছে আপনার কাছে সম্পত্তি আছে। এটাই আমরা বের করি মূলত চলতি অনুপাতে। তাহলে চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। প্রশ্ন হতে পারে, ভাই এটা কেন এরকম হয়েছে? কারণ চলতি সম্পদের মাধ্যমেই মূলত চলতি দায়গুলোকে পরিশোধ করা হয়। তাহলে চলতি অনুপাত বের করার সূত্র কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন অনেকেই আবার আমরা এগুলা চিনি না, কোনটা চলতি সম্পদ কোনটা চলতি দায়। তাহলে আপনাদেরকে এগুলো একটু চিনাই। নগদ, ব্যাংক জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ, বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, দেনাদার, তারপর আপনার হইতে পারে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, এগুলো হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ। এর মধ্যে তরল নামে একটা শব্দ আপনারা শুনছেন কিনা আমি জানি না। তরল মানে হচ্ছে আপনি চাইলে এখনই নগদ, এটা এখনই ব্যবহার করতে পারবেন। তো সব থেকে তরল সম্পদ হচ্ছে নগদ টাকা। সব থেকে তরল সম্পদ হচ্ছে নগদ টাকা, সর্বাধিক তরল, মানে যেটা চাইলে আপনি এখনই ব্যবহার করতে পারবেন। সর্বাধিক তরল সম্পদ বলা হয় নগদকে। এটা এমসিকিউ তো অনেকবার আসছে। সর্বাধিক তরল সম্পদ বলা হয় নগদ টাকাকে। এখন এমসিকিউ তো আপনাকে বলল নিচের কোনটি সর্বাধিক তরল সম্পদ? উত্তর হবে নগদ টাকা। এখন অপশনে কোনো কারণে নগদ নাই, তাইলে হবে ব্যাংক জমা।
আচ্ছা ব্যাংক জমাও নাই, তাইলে হবে স্বল্প মেয়াদী বিনিয়োগ। আচ্ছা স্বল্প মেয়াদী বিনিয়োগও নাই, তাইলে হবে দেনাদার। তাহলে এখানে আমরা একটা কিন্তু গুরুত্ব অনুসারে সাজাই ফেলছি এখানে, ঠিক আছে। সব থেকে তরল কোনটা? সচরাচর যেটা হয় সেটা হচ্ছে যে কি নগদ। নগদকে বলা হয় সব থেকে তরল সম্পদ, নগদকে বলা হয় সর্বাধিক তরল সম্পদ। দেখি আপনারা একটু লিখেন তো, চলতি অনুপাত নির্ণয়ের সূত্র কি হবে? দ্রুত লিখেন। চলতি অনুপাত নির্ণয়ের সূত্র কি হবে? দ্রুত লিখেন তো ফার্স্ট। আমি আবারও বলতেছি, ক্লাসে কমেন্ট না করলে বা রেসপন্স না করলে কিন্তু বুঝবেন না, ভুলে যাবেন। চলতি অনুপাত নির্ণয়ের সূত্র কি বলছি বলেন দ্রুত। সবাই একটু দ্রুত বলি। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ভেরি গুড মিরাজ। বাকিরা বাকিরা দ্রুত, বাকিরা একটু দ্রুত বলি। ওকে, আসেন তাহলে আমরা সম্পদ যারা চিনি না তারা কিন্তু এই অধ্যায়টাতে প্যারা খাবেন, আর প্যারা না খাওয়ার জন্য আমি কিন্তু সম্পদগুলো লিখে দিছি। আমি যে সম্পদগুলো বলবো পরীক্ষার বাইরে থাকবে না, হুবহু নগদ, ব্যাংক জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ বা বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য আয়, এগুলো আপনার জন্য চলতি সম্পদ। আরো কিছু চলতি সম্পদ আছে, সেগুলো হচ্ছে সমাপনী। আমি দেখছেন এই তিনটা কিন্তু আলাদা করে লিখছি। সমাপনী মজুত পণ্য, সাপ্লাইস, অগ্র প্রদত্ত ব্যয়, এই তিনটাকে আমি আলাদা করে লিখছি, কারণ এটা আপনার জন্য চলতি সম্পদ, এতে কোনো সন্দেহ নাই। এই তিনটা আপনার জন্য চলতি সম্পদ, এই তিনটা আপনার জন্য চলতি সম্পদ। একটু আগে যে পড়তেছিলাম তরল সম্পদ, যেটাকে আপনি চাইলে এখনই ব্যবহার করতে পারবেন বিক্রি করে, বা তরল মানে নগদ। তরল মানে কি? যেটাকে দ্রুত নগদে রূপান্তর করা যায়। একটা জিনিসকে কত দ্রুত নগদে রূপান্তর করা যায় কোন সম্পদকে, এটাকে বলা হয় তারল্য। এখন একটু চিন্তা করেন তো, সমাপনী মজুত পণ্য কিংবা অব্যবহৃত মণিহারি জিনিসটা কি আপনারা বুঝেন? সমাপনী মজুত পণ্য হচ্ছে আমি বিক্রয় করার উদ্দেশ্যে কিছু পণ্য ক্রয় করে আনছি, কিন্তু আজকের দিন পর্যন্ত ওই পণ্যগুলা অবিকৃত, মানে আজকের দিন পর্যন্ত পণ্যগুলো আমি এখনো বিক্রি করি নাই। তাহলে এই যে পণ্যগুলো আজকের দিন পর্যন্ত বিক্রয় করি নাই, আমি চাইলে এটা আমার জন্য চলতি সম্পদ, এতটুকু আমরা জানি। কিন্তু এটা চাইলেই কি আমি আজকে নগদ টাকায় রূপান্তর করতে পারবো? না, এটা অনেক লেন্দি প্রসেস। কি করতে হবে? পণ্যগুলো বিক্রয় হতে হবে, বিক্রয় হইলে তারপর আমি ক্যাশ টাকা পাবো। তাহলে এটাকে চাইলেই নগদ টাকায় রূপান্তর করা যায় না। আবার যেমন সাপ্লাইস বা অব্যবহৃত মণিহারি, আপনি মণিহারি আনছেন কিন্তু ব্যবহার করেন নাই, তো এটা ব্যবহার করতে হবে, এটা তার নগদ টাকায় রূপান্তর করার সুযোগ নাই। তো এটাও আপনার জন্য চলতি সম্পদ, ঠিক আছে, কিন্তু আপনি নগদে রূপান্তর করতে পারতেছেন না। একইভাবে অগ্র প্রদত্ত ব্যয়, আপনি দোকানদারকে আগে ভাগে টাকা দিয়ে দিয়েছেন কিন্তু এখনো সেবা নেন নাই, দোকানদার আপনাকে টাকা ফেরত দিবে না। দোকানদার যেটা করবে, দোকানদার আপনাকে ফেরত দিবে না, দোকানদার আপনাকে যেটা করবে সেটা হচ্ছে যে কি আপনাকে সেবা দিবে। তাহলে এই তিনটা যে হিসাব আপনারা দেখতেছেন, এগুলাকে আপনারা চাইলেই সহজে নগদে রূপান্তর করতে পারতেছেন না। তাহলে যেহেতু সহজে নগদে রূপান্তর করা যায় না, এই জন্য এগুলা কিন্তু তরল সম্পদ নয়। এগুলো চলতি সম্পদ, ঠিক আছে, কিন্তু তরল সম্পদ নয়, তরল সম্পদ নয়। একটু পরে এই জিনিসটা লাগবে, আর পরীক্ষায় এই জিনিসটা আসে, নিচের কোনটি তরল সম্পদ নয়। সব থেকে বেশি হচ্ছে যে কি, এটা প্রায়োরিটি ভাবে যদি অপশন এখান থেকে দুইটা থাকে, সমাপনী মজুত পণ্য, নিচের কোনটি তরল সম্পদ নয়? সমাপনী মজুত। তাহলে আমার সাথে সাথে বলেন, তরল সম্পদ চলতি সম্পদ কিন্তু তরল সম্পদ নয়। সমাপনী মজুত, অব্যবহৃত মণিহারি বা সাপ্লাইস, অগ্র প্রদত্ত বা অগ্রিম খরচ, অগ্র প্রদত্ত বা অগ্রিম খরচ। ওকে, এরপর আসেন, তাহলে সূত্রের মধ্যে পাইছিলাম চলতি সম্পদ। ওই যে চলতি সম্পদ, এগুলো আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তারল্য অনুসারে, অর্থাৎ যেটাকে দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারবো আগে এটা আসবে, এরপর তার থেকে কম, তার থেকে কম। ওই যে প্রথমে চলতি সম্পদের যখন দেখাবো আমরা আর্থিক বিবরণীতে, প্রথমে সবার শুরুতে দেখায় নগদ, এটা সব থেকে বেশি তরল, এরপরে ব্যাংক জমা, এরপরে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, এরপরে দেনাদার, ঠিক আছে, সিরিয়ালি একটু মনে রাখবো আমরা। এবার আসেন চলতি দায়। চলতি দায় কোনগুলা? চলতি দায় হচ্ছে সে সকল দায়গুলা যে দায়গুলা আমাদের এক বছরের ভিতর পরিশোধ করতে হয়। চলতি দায় কয়টা আছে দেখি? চলতি দায় খুবই কম,
একটা হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় নোট আমরা সবাই জানি। এখন আমাকে কেউ বলিয়েন না ভাই কেন দায় হয় সেটা। পাওনাদার, স্বল্পমেয়াদী ঋণ, কোনো কিছুর সাথে প্রদেয় থাকলেই চলতি দায়, মনে রাখবেন। এরপরে অগ্রিম বা অনুপার্জিত আয়, প্রদেয় সুদ, ব্যাংক জমাতিরিক্ত, এই এই দুইটা ব্যতিক্রম, এগুলো একটু আমরা মনে রাখবো। অগ্রিম তলব আর আয়কর সঞ্চিতি, এই দুইটা আপনার জন্য চলতি দায়। আপনি জাস্ট মনে রাখেন অগ্রিম তলব আর আয়কর সঞ্চিতি আপনার জন্য চলতি দায়। অগ্রিম তলব আর আয়কর সঞ্চিতি এগুলো আপনার জন্য চলতি দায়। আমরা এরপরে প্রস্তাবিত বা ঘোষিত লভ্যাংশ অথবা অদাবিকৃত লভ্যাংশ, এই দুইটাও আপনার জন্য চলতি দায়। বাকি দায়গুলো আমরা চিনি। আমি এগুলো কেন মার্ক করলাম, কারণ এগুলো আমরা একটু চিনি না। এগুলো আমাদের মধ্যে, এগুলোর মধ্যে একটু কনফিউশন হয়, এই জন্য ম্যাথ করতে গেলে এগুলো লাগবে। এর বাইরে কোনো দায় আপনার আসবে না। তাহলে আমরা চলতি সম্পদ দেখলাম, চলতি দায় দেখলাম, অগ্রিম তলব চলতি দায়, আয়কর সঞ্চিতি চলতি দায়, অদাবিকৃত লভ্যাংশ চলতি দায়, ঘোষণাকৃত লভ্যাংশ চলতি দায়, পাওনাদার চলতি দায়, স্বল্প মেয়াদী ঋণ চলতি দায়। এগুলা কি মনে থাকবে বলেন তো? চলতি দায়গুলা কি আমাদের মনে থাকবে? দ্রুত বলেন। ভাইয়া আমরা তো কমেন্ট করি, বাট আপনাদের ওই জায়গায় পরে দেখাচ্ছে। জয়িতি জাহান বললেন অগ্র প্রদত্ত ব্যয় কি? অগ্র প্রদত্ত ব্যয় মানে হচ্ছে যে কি, নামের ভিতর পরিচয়। আমরা কত হচ্ছে যে কি একটু চেষ্টা করি না বুঝার। এই যে অগ্র প্রদত্ত ব্যয়, অগ্র প্রদত্ত, অগ্র মানে আগে, প্রদত্ত মানে দিছেন, তার মানে এটা অগ্রিম খরচ। অগ্রিম খরচ যেটা আমরা চিনি। অগ্র প্রদত্ত ব্যয় মানে কি? অগ্রিম খরচ। এই যে অগ্রিম খরচ, এটা মানে কি? অগ্রিম খরচ হচ্ছে যে কি আপনি এখনো সেবা নেন নাই, খরচের জন্য টাকা আগে দিয়ে দিচ্ছেন। আপনার বাসার পাশে যে দোকান আছে তাকে বলছেন যে মামা 1,000 টাকাটা রাখেন, আমি কোন একদিন গিয়ে বাজার করে নিয়ে আসবো, এখনো নিই নাই আমি। এটা হচ্ছে অগ্র প্রদত্ত খরচ। আপনি কেউ একজন থেকে টাকা পান, এটা দেনাদারের মতো আচরণ করে, তাহলে এটা আপনার জন্য সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। ক্লিয়ার সবার? দ্রুত বলেন ক্লিয়ার কিনা। এমন করে যেন, জি ভাইয়া, ওকে, হ্যাঁ মনে থাকবে, ওকে ওকে, ভেরি গুড। আসেন, আপনারা কমেন্ট বক্সে মারামারি কম করবেন, ক্লাসের থাকার চেষ্টা করবেন। দেখেন মনোযোগ দিকে দুই দিকেই দেন, তাহলে কিন্তু কোনোটাই হবে না। সো হয় এদের ক্লাস করেন আর কমেন্ট বক্সে মারামারি করেন, কোনো সমস্যা নেই। বাট আমার সাজেশন থাকবে আপাতত ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, কারণ খুবই ইম্পর্টেন্ট কথা বলবো। এই যে একটু আগে বললাম অগ্রিম তলব কোন হিসাব, পরীক্ষায় আসবে ভাই। আয়কর সঞ্চিতি কোন হিসাব, পরীক্ষায় আসবে। অদাবিকৃত লভ্যাংশ কোন হিসাব, অঘোষণা মানে ঘোষণাকৃত লভ্যাংশ কোন হিসাব। এখন আপনারা আমাকে বলতে পারেন কোনোটা না বুঝলে, যে ভাইয়া এটা কেন চলতি দেয়, এটা না বুঝলেও বলতে পারেন। বা এটা এই জিনিসটা কেন চলতি সম্পদ হয়, এটা না বুঝলেও আমাকে বলতে পারেন, বাট এগুলো বুঝতে হবে। আর আমরা আর্থিক বিবরণীতে চলতি সম্পদকে লিপিবদ্ধ করি তারল্য অনুসারে, আর চলতি দায়কে লিপিবদ্ধ করি গুরুত্ব অনুসারে। চলতি দায়কে লিপিবদ্ধ করি গুরুত্ব অনুসারে, চলতি দায়কে লিপিবদ্ধ করি গুরুত্ব অনুসারে। এতটুকু ক্লিয়ার? তাইলে দেখবেন আমাদের একটু পরে চলতি অনুপাত শেষ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন দ্রুত। ওকে, ডান, ভেরি গুড। এবার আসেন সরাসরি ম্যাথে। একটা অনুপাত শিখছি, চলতি অনুপাত। চলতি অনুপাত নির্ণয়ের সূত্রটা কমেন্ট করে বলেন দ্রুত। চলতি অনুপাত বের করাটা শিখবো এখন সরাসরি ম্যাথে। এই যে চলতি অনুপাত নির্ণয় করো, বলেন চলতি অনুপাত নির্ণয় করো, আমরা শিখবো এখন। এখন চলতি অনুপাত বের করার সূত্রটা কি বলেন দ্রুত। একটু আগে দেখা যাচ্ছি চলতি অনুপাত স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। স্বল্পমেয়াদী দায় আমরা কোথা থেকে পরিশোধ করি? চলতি সম্পদ থেকে। তাহলে সূত্রটা কি দাঁড়ায় একটু বলেন তো, সবাই দ্রুত বলেন, কমেন্ট করেন। চলতি অনুপাত বের করার সূত্রটা কি বলেন? চলতি অনুপাত বের করার, আমি সবার কমেন্টের জন্য ওয়েট করতেছি। চলতি অনুপাত বের করার সূত্রটা একটু বলেন দ্রুত। বাকির একটু বলেন দ্রুত।
ভেরি গুড। ফারহানা ইয়াসমিন লিখছেন, সীমান্ত লিখছেন, সাদিয়া আফরিন ওয়াও, আপনারা তো পারেন, তাহলে পারেন না কই? এখন আসেন আমরা পরীক্ষায় কিভাবে সমাধান করব। পরীক্ষায় লিখবো এখানে এখানে, তাহলে আমরা সূত্রের মধ্যে জানি চলতি সম্পদ লাগবে, চলতি দায় লাগবে। তাহলে এই যে চলতি সম্পদ সমান, এখানে চলতি সম্পদ সমান, তাহলে এখন আসেন চলতি সম্পদ কি কি? প্রারম্ভিক মজুত পণ্য, এটা তো চলতি সম্পদ না। সমাপনী মজুত পণ্য 60,000, তাহলে দেখেন তো সমাপনী মজুত পণ্য 60,000। এরপরে চলতি সম্পদের অন্যান্য উপাদানের মধ্যে প্রাপ্য হিসাব ছিল 50,000, এটা চলতি সম্পদ। হাতে নগদ ছিল 30,000। আপনারা পরীক্ষায় এইভাবে লিখবেন সমাপনী মজুত, সমাপনী মজুত, এরপরে দেওয়া আছে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, এরপরে দেওয়া আছে হাতে নগদ, হাতে নগদ, এরপরে এটা সম্পদ। এরপর আপনি অগ্রিম বীমা দিছেন, অগ্রিম খরচ, এটা আপনার জন্য সম্পদ, তাহলে অগ্রিম বীমা সেলামি। দেখেন এখনো কিন্তু বেসিক জিনিসপত্রগুলো আপনার করে আসছেন। অগ্রিম বীমা আর আছে আর নাই, তাহলে দেখেন দেখে দেখে এগুলাই। এখন এখানে এমন একটাও কি আছে সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম বীমা। দেখুন তো সম্পদগুলোর মধ্যে আমরা লিখি নাই সমাপনী মজুত পণ্য কি লিখি নাই, সমাপনী মজুত পণ্য কি লিখি নাই, অগ্রিম ব্যয় অগ্রিম বীমা কি লিখি নাই, এরপরে প্রাপ্য হিসাব কি এখানে ছিল না। তার মানে স্লাইডে যা আছে পরীক্ষা তাই আসবে, এর বাইরে কিছু আসবে না, এটা 100% শিওর। চলতি সম্পদ আমি যা লিখছি এর বাইরে একটাও আসবে না। আপনার পাশে বই থাকলে আপনি এখনই বইগুলো দেখেন, এর বাইরে এই অধ্যায়ের ম্যাথে চলতি সম্পদ আমি যা লিখছি, চলতি দায় আমি যা লিখছি, এর বাইরে কিছু আসবে না। তাহলে ভাই পরীক্ষার আগে আপনাকে আমি বলে দিচ্ছি কোয়েশ্চেনে কোন জিনিসগুলো থাকবে, তারপর আপনারা পারবেন না। হোয়াই? মানে এত বোকা কেন আমরা? জাস্ট একটু ক্লাসে মনোযোগ দেন। তাহলে বারবার বলতেছি এই হিসাবগুলো চিনতে হবে যে এটা আমার জন্য চলতি সম্পদ, এটা আমার জন্য চলতি দায়। ওকে, এখন আসেন তাহলে সমাপনী মজুত পণ্য কত দেওয়া ছিল? সমাপনী মজুত পণ্য দেওয়া ছিল 60,000 টাকা। তাহলে এখন 60,000 টাকা লিখেন, যোগ প্রাপ্য হিসাব কত 50,000 টাকা, যোগ হাতে নগদ কত ছিল 30,000 টাকা, যোগ অগ্রিম বীমা ছিল 10,000 টাকা। তাইলে আমার মোট সম্পদ কত হয়? তাহলে আমার মোট সম্পদ হয় 60,000, 1,10,000, 1,40,000, 50,000 টাকা। এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ 1,50,000 টাকা। এতটুকু বুঝছেন? সম্পদটা নির্ণয় করলাম জাস্ট। এরপর আমাদের সূত্রে কি আছে? চলতি দায়। তাহলে দায়টা নির্ণয় করতে হবে। তাহলে চলতি দায় সমান, তো পরীক্ষায় লিখার সময় আপনারা ঠিক একই প্যাটার্নে করবেন, মানে এইভাবে দায়গুলা লিখবেন, তারপর এগুলা লিখবেন। এখন দেখি আমাদের এখানে দায় কি কি আছে। এই অধ্যায়ের মজাটা হচ্ছে কোথায় জানেন? সরাসরি বলাই তাকে এক। আরেকটা মজা হচ্ছে কোথায় জানেন? খুব কম সময়ে করা যায়। তাহলে এখানে দেখেন চলতি দায়ের মধ্যে ছিল প্রদেয় হিসাব 45,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত। দেখেন ব্যাংক জমা আমার জন্য সম্পদ, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে আপনি ব্যাংকে যত টাকা জমা রাখছেন তার থেকে বেশি উত্তোলন করছেন, এটা আপনার জন্য দায়। ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। তাইলে আপনার টোটাল দায় কত দাঁড়াচ্ছে? 45,000 যোগ 15,000, আপনার টোটাল দায় দাঁড়াচ্ছে 60,000 টাকা। আমি সরাসরি লিখে ফেললাম, টোটাল দায় দাঁড়াচ্ছে কত? 60,000 টাকা। আমাকে কি নির্ণয় করতে বলছে? চলতি অনুপাত। তো এখন আমরা চলতি অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা চলতি অনুপাতের সূত্র কি জানি? আমরা জানি সুতরাং চলতি অনুপাত সমান, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন আমরা তো চলতি সম্পদ কত বের করছি? 1,50,000 টাকা। চলতি দায় বের করছি কত? 60,000 টাকা। এটাকে এটা দিয়ে ভাগ দেন, এটাকে 60,000 দিয়ে ভাগ দেন। 60,000কে 60,000 দিয়ে ভাগ করলে হয় 1, আর 1,50,000কে 60,000 দিয়ে ভাগ করলে হয় 1,50,000 ভাগ 60,000, 2.5।
তাহলে আনসার হবে, এটাকে কাটলে হয় 2.5, তাহলে অনুপাত বের হয় হচ্ছে আপনার 2.5:1। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন কিনা বলেন? 2.5:1। এই যে মোহন আক্তার মিথিলা পরীক্ষায় এই ভুলটাই করি, 1:1, তার মানে এখানে নিচে 1 আসে, এটা কিন্তু পরীক্ষা আসে, এই ভুলগুলো করা যাবে না, একটু মনোযোগ দিতে হবে, এগুলো ভুলগুলো করা যাবে না। ওকে, বেশি ফাস্ট হয়ে গেল মনে হয়, একটু মনোযোগ দেন। যেটা বের করছি 2.5 লিখলে হবে না, অনুপাত কিন্তু পুরাটা লিখতে হবে, অনুপাত কিন্তু পুরাটা লিখতে হবে। এখন আপনার আমরা কোন অনুপাত করতেছি? আমরা কিন্তু তারল্য অনুপাতের যে 3টা শাখা ছিল, তারল্য অনুপাতের 3টা জিনিস, তারল্য অনুপাতের মধ্যে 3টা জিনিস ছিল, একটা হচ্ছে চলতি অনুপাত, আর একটা হচ্ছে তরল অনুপাত বা এসিড টেস্ট দ্রুত অনুপাত, আর একটা ছিল আপনার চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত। এই যে 3টা অনুপাত, এখান থেকে আমরা জাস্ট চলতি অনুপাতটা করতেছি। তো চলতি অনুপাতটা কিভাবে করব দেখেন, জাস্ট চলতি সম্পদকে চলতি দায় দিয়ে। এখন অনেকেরই প্রশ্ন, এটা যে অনুপাত এটা দিয়ে প্রকাশ করবে, এটা করতে আসছে, এটা আসছে হচ্ছে আপনার এই যে আমরা অনুপাতের প্রকাশভঙ্গি দেখছিলাম একটু আগে, অনুপাতের প্রকাশভঙ্গি এইখানে লেখা ছিল দেখেন, অনুপাতের প্রকাশভঙ্গির মধ্যে খাঁটি অনুপাত দিয়ে, খাঁটি অনুপাত মানে কি বলছিলাম, এই যে এটা হচ্ছে খাঁটি অনুপাত, খাঁটি অনুপাত দিয়ে আমরা প্রকাশ করি সকল তারল্য অনুপাত গুলা। তাহলে তারল্য অনুপাতের মধ্যে আমরা 3টা পাই, এর মধ্যে ওই 3টা আমরা প্রকাশ করব খাঁটি অনুপাত দিয়ে, লাগবে পরীক্ষায়, সাবধান। এখন আসেন চলতি অনুপাতে চলে যাই। তো যেটা দেখেন, তাহলে এখানে কি 2.5:1, এটা কি বুঝছেন? না, 2.5 দিলে হবে না, 2.5:1 এভাবে দিতে হবে। এখানে 1 না দেন কোনো সমস্যা নাই, কিন্তু 1 এটা তো দিতে হবে। এখন কেন দিতে হবে? আপনাকে পরীক্ষায় বলবে চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্ণয় করো, তাহলে চলতি দায় পরিশোধ ক্ষমতা কিসের মাধ্যমে নির্ণয় করি? চলতি অনুপাতের মাধ্যমে। তাহলে এখন দেখেন এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে যে 2.5 উপরে 10 অনুপাত দিয়ে মূলত বাঘকে বোঝায়, এটাও পরীক্ষা আসে, অনুপাত দিয়ে কাকে বোঝায়? অনুপাত দিয়ে বাঘ বোঝায়। তার মানে এইখানে এখানে যেটা বুঝাচ্ছে আপনাকে সেটা হচ্ছে, আমি একটু বড় করে লিখি, একটু দেখেন আপনারা, আমরা অনুপাত পাইছি না একটা 2.5:1, এরকম একটা অনুপাত পাইছি। তো এখানে কিন্তু 2টা অংশ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে অনুপাত ছাড়া অংশ এটা। এখন এই দুইটার কি, এটা হচ্ছে কি, এটা যে কথা, এটাকে আমরা চাইলে এইভাবে বলি, মানে এটা আর এটা একই কথা, তাই না? ও, বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছি, দাঁড়ান মিনিট। যেটা বলতেছিলাম 2.5:1, এটা যে কথা, অনুপাত মানে মূলত বাঘকে বুঝায়, এখান থেকে তো এটা আসছে। একটু মনোযোগ দেন, এখানে এটা কি উপরেরটা না, এটা উপরে কি ছিল, উপরে কি ছিল, উপরে কে ছিল? চলতি সম্পদ। তার মানে এখানে এটা এই 2.5 টাকাটা হচ্ছে চলতি সম্পদ, এই 2.5 টাকাটা হচ্ছে চলতি সম্পদ। এরপরে এই 1 টাকাটা হচ্ছে চলতি দায়। এটা মানে হচ্ছে কি জানেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতি 1 টাকা চলতি দায়ের বিপরীতে আপনার কাছে এখন 2.5 টাকা চলতি সম্পদ আছে। তার মানে কি, কেউ যদি আপনার কাছে এখন দায় পরিশোধ করতে আসে, মানে দায় নিতে আসে, আপনি ইজিলি পরিশোধ করতে পারবেন। কেমনে? ভাই আপনার কাছে 2.5 টাকা আছে, 1 টাকা দায়ের বিপরীতে 2.5 টাকা আছে, মূলত কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে এখন যদি আপনাকে বলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্ণয় করো, তখন আপনি এটা দিয়ে দেখেই বুঝতেছেন আমার দায় 1 টাকা, সম্পদ 2.5 টাকা, চলতি দায় পরিশোধ ক্ষমতা সক্ষম। ওকে, এখন এই যে চলতি অনুপাত, এটার একটা আদর্শ মান আছে, মানে বলতেছে আর কি ওরা যে কত থাকলে ভালো। এটার চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:2:1। এটা হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান, অর্থাৎ আপনার প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা করে কি থাকতে হবে? সম্পদ থাকতে হবে। তাইলে এটা আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো। অর্থাৎ তাহলে চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। এটা মানে আপনার প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা থাকতে হবে। বলেন
বুঝছেন কিনা? হ্যাঁ ফারহান ইয়াসমিন বেগম, এখন বুঝছি কেন দিতে হবে, আমরা আড়াই দিলে তো অনুপাত প্রকাশ হবে না। ভেরি গুড। সব সময় ইস্টু কি এক হবে? এই পাশে অবশ্যই বেশিরভাগ সময় একই হয়, নিচে অলওয়েজ একই হবে, কিন্তু এখন সব সময় তো আমরা ইস্টু দিয়ে প্রকাশ করব না বাবা, সব সময় তো ইস্টু দিয়ে আসবে না। আমরা অনুপাতের প্রকাশভঙ্গি 3টা প্রকাশভঙ্গি শিখছি, এর মধ্যে খাঁটি এটা মানে কি, ইস্টু মানে খাঁটি অনুপাত। এই খাঁটি অনুপাত দিয়ে প্রকাশ করবো হচ্ছে কোন অনুপাতগুলা, তারল্য অনুপাত এবং দীর্ঘমেয়াদী সচ্ছলতার অনুপাত। আপনাদেরকে এখন কি দেখাচ্ছি, তারল্য অনুপাত গুলা দেখাচ্ছি। তারল্য অনুপাতের মধ্যে আবার 3টা অনুপাত, চলতি অনুপাত, তরল অনুপাত, চলতি মূলধন অনুপাত। এর মধ্যে জাস্ট একটা অনুপাত শিখছি, চলতি অনুপাতটা শিখছি। আপনারা কি চলতি অনুপাতটা বুঝছেন না বুঝেন নাই? দ্রুত বলেন, 100 ক্লিয়ার কিনা বলেন। অ্যাকাউন্টিং কখনো কঠিন না, দ্রুত বলেন 100 ক্লিয়ার কিনা, দ্রুত বলেন ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। জি স্যার বুঝছি, ভেরি গুড। এখন আসেন আপনাদেরকে আবারও আমি বারবার রিকল করাচ্ছি একটু, আমরা কিন্তু শুধুমাত্র তারল্য অনুপাত গুলা পড়তেছি, তারল্য অনুপাত সমূহ পড়তেছি। অনুপাত অনেক ধরনের অনুপাত আছে, তারল্য অনুপাত সমূহ, এই যে তারল্য অনুপাত সমূহ, এগুলোর মধ্যে থেকে তারল্য অনুপাতের আবার 3টা অনুপাত, একটা হচ্ছে চলতি অনুপাত, এরপরে যেটা দেখছি এটার নাম হচ্ছে তরল অথবা অগ্নিপরীক্ষা অনুপাত, এরপরে যেটা করি সেটা হচ্ছে যে কি চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। এর মধ্যে থেকে আমরা জাস্ট একটা অনুপাত শেষ করছি, সেটা হচ্ছে চলতি অনুপাতটা শেষ করছি। এখন আমরা তরল বা অগ্নিপরীক্ষা অনুপাত শিখবো, এরপর আমরা চলতি মূলধন অনুপাত শিখবো। এখন কথা সেটা না, এইখানে যে 3টা অনুপাত আছে, এখানে যে 3টা অনুপাত আছে, এই 3টা অনুপাতই প্রকাশ করা হয় খাঁটি অনুপাত দিয়ে। এই 3টা অনুপাতই আমরা খাঁটি অনুপাত দিয়ে প্রকাশ করব, এই 3টা অনুপাতই খাঁটি অনুপাত দিয়ে প্রকাশ করব। এখন চলতি অনুপাত শিখলাম, এরপরে শিখবো তরল অনুপাত। আসেন, তাহলে আমাদের পরবর্তী অনুপাতের নাম তরল অনুপাত বা তারল্য অনুপাত। তরল অনুপাত, এটার অপর নামগুলো একটু মনে রাখতে হবে। অগ্নিপরীক্ষা অনুপাত, অগ্নিপরীক্ষা অনুপাত আমার সাথে সাথে কয়েকবার পড়লেও মুখস্থ হয়ে যাবে। তরল, অগ্নিপরীক্ষা, অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট, দ্রুত, দ্রুতি, হ্যাঁ অনুপাত। ওকে, তরল অনুপাত, অগ্নিপরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, দ্রুত অনুপাত অথবা দ্রুতি অনুপাত। এইটা নিয়ে একটু পর একটু মারামারি লাগবে, সেটা হচ্ছে এটা একটা সূত্র আছে, দেখেন এটার জন্য আমরা 2টা সূত্র লিখি। যদি আচ্ছা এটা কি করে, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের, আমরা চলতি অনুপাতে কি করছিলাম, চলতি অনুপাতে চলতি দায় পরিশোধ ক্ষমতা, আর তরল অনুপাতে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। নামের ভিতর পরিচয়, তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট কি পরিশোধ করতে পারবেন, তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। তাহলে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা, অগ্নিপরীক্ষা বা অ্যাসিড টেস্ট বা তরল অনুপাত। এখন যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, ব্যাংক জমাতিরিক্ত থাকলে তরল অনুপাতের সূত্র হবে, দেখেন আপনি চিন্তা করতেছেন তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা, এখানে কি আপনি চলতি সম্পদ লিখলে হবে?
হবে না, কারণ তাৎক্ষণিক দায় পরিশোধ মানে এই মুহূর্তে আপনার ক্যাশ সমতুল্য যা আছে ওইটা সমাপনী মজুদ পণ্য কি তরল, এটা দিয়ে আপনি তাহলে সমাপনী মজুদ দিয়ে কিন্তু আপনি দায় পরিশোধ করতে পারবেন না। তাহলে যেগুলো তরল সম্পদ নয় এগুলো আসবে না এখানে, এখানে যা আসবে তরল সম্পদ গুলা, যেগুলো নগদ সমতুল্য, ডিভাইডেড বাই, যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তখন আমরা সূত্রে লিখব তরল দায়। যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তখন আমরা লিখব তরল দায়। ইজি ইজি, একটু একটু। আর যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকে, কিরে ডিসকানেক্ট হয়ে গেছিল যে, যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকে, ব্যাংক জমাতিরিক্ত না থাকে তখন ইজি, তখন হচ্ছে যে কি জাস্ট কি লিখবো, তখন তরল অনুপাত সমান সমান সেম তরল সম্পদ, এটা তো কোনো সমস্যা নাই, ডিভাইডেড বাই চলতি দায়। মুখস্থ করার দরকার নাই, আগে জাস্ট সূত্রটা একবার দেখেন, সূত্রটা জাস্ট একবার দেখেন, কিছু কিছু দেখেন আপাতত জাস্ট আপনি সূত্রটা দেখেন। ওকে, এখন আসেন আমরা আপনাদের আবার একটু প্রথম স্লাইডের দিকে নিয়ে যাই। এই যে চলতি সম্পদ, নগদ টাকা, ব্যাংক জমা, ছয়টা, এই ছয়টা একটু মনে রাখেন তো। নগদ টাকা, ব্যাংকে জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, এগুলাকে আবার বলা হয়, এগুলাকে আপনার আবার বলা হয় হচ্ছে যে কি, এগুলাকে একসাথ করে বলা হয় তরল সম্পদ, কারণ এগুলো আপনার নগদ সমতুল্য, এগুলো আবার আপনার জন্য তরল সম্পদ, এগুলো আপনার জন্য কি তরল সম্পদ। এখন পরীক্ষায় যদি আপনাকে সবগুলো চলতি সম্পদের সমষ্টি দেওয়া থাকে, তখন আপনি তরল সম্পদ বের করবেন কিভাবে, চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ থাকলে বাদ যাবে, অব্যবহৃত মনিহারি থাকলে বাদ যাবে, অগ্রপ্রদত্ত ব্যয় থাকলে বাদ যাবে। দেখি আপনাদেরকে আমি একটা যদি ম্যাথ করতে দিই, এখন আপনারা একটু মনোযোগ দেন, একটা ম্যাথ আপনারা করবেন এখন, সেটা হচ্ছে যে কি, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের হাতে নগদ 1,10,০০০ টাকা ব্যাংকে জমা, অর্থাৎ ব্যাংক জমা 30,000 টাকা, সমাপনী মজুদ 10,000 টাকা, প্রাপ্য বিল 15,000 টাকা, প্রাপ্য বিল 15,000 টাকা, তারপরে দেনাদার 20,000 টাকা। আপনারা আমাকে বলেন তো এখানে মোট চলতি সম্পদ কত, এই ম্যাথের ক্ষেত্রে মোট চলতি সম্পদ কত হবে, মোট চলতি সম্পদ কত হবে বলেন তো, দ্রুত বলেন, একটু দ্রুত যাব। এইখানে মোট চলতি সম্পদ কত হবে এই ম্যাথে, একটু দ্রুত বলি। এই ম্যাথের ক্ষেত্রে মোট, ওয়াও 1% চার্জ আর পারলাম না, আপনাদেরকে আগে ভাগে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাস হবে 7টায়, আপনারা থাক বলেন, দ্রুত বলেন। এই ম্যাথের ক্ষেত্রে 1,85,000, আসেন দেখি তো, 1,10,000, 40, 50, 60, 80, 85, 1,85,000 টাকা। ভেরি গুড। এখন যদি আমি প্রশ্ন করি সেম ম্যাথের ক্ষেত্রে তরল সম্পদ কত হবে, সেম ম্যাথের ক্ষেত্রে তরল সম্পদ কত হবে, দেখি বের করেন তো, তরল সম্পদ কত হবে বের করেন তো, তরল সম্পদ কত হবে, তরল সম্পদ কত হবে। সিয়াম চৌধুরীর 1,65,000 কোথা থেকে পাইছেন আমি জানি না,
আপনারা 1,85,000 হচ্ছে চলতি সম্পদ বলতেছেন। এই ম্যাথের ক্ষেত্রে তরল সম্পদ কত হবে বলেন? এই আপনারা এখন বলেন তরল সম্পদ কত হবে? 1,75,000। তাহলে আমরা তরল সম্পদ কি জানি? হাতে নগদ তরল সম্পদ, ব্যাংকে জমা তরল সম্পদ, সমাপনী মজুদ কি তরল সম্পদে ছিল? না, এটা তরল নয়। প্রাপ্য বিল তরল সম্পদ, দেনাদার তরল সম্পদ। তাহলে তরল নয় তিনটা, সমাপনী মজুদ, অগ্রিম খরচ, অব্যবহৃত মণিহারি। তাহলে এইগুলো যোগ করলে কত হয়? যোগ করলে তরল সম্পদগুলো যোগ করলে হয় 1,10,000। আমি লিখি একটু, 1,10,000 যোগ 30,000 যোগ 15,000 যোগ 20,000, তাহলে আপনার হয় টোটাল 1,75,000। এখন একটু দেখেন, কেউ যদি এভাবে করে এটাও রাইট। এখন কেউ যদি তরল সম্পদটাকে এইভাবে করে, তরল সম্পদ সমান সমান চলতি সম্পদ থেকে আমি আমার মোট চলতি সম্পদ যা ছিল ওইখান থেকে সমাপনী মজুদটাকে বাইর করে দিব, সমাপনী মজুদ। তাহলে আমি চলতি সম্পদ পাইছিলাম 1,85,000 মাইনাস সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ দেওয়া আছে 10,000। তাহলে আনসার হয় 1,75,000। যেভাবেই করুক দুটাই রাইট। কথা বুঝছেন? পরীক্ষা আপনি যেভাবে করেন দুটাই রাইট। তাহলে আপনারা তরল সম্পদ সম্পর্কে চিনে গেছেন আশা করি। নুসরাত জাহান 1,55,000, আই ডোন্ট নো আপনি কেমনে পাইছেন? 1,55,000 কেমনে পাইছেন আমি জানি না। এরপর আসেন, এখন তরল সম্পদ তো চিনলাম, এখন আমরা চিনব তরল দায়। তো তরল দায় নামে এই শব্দটা ব্রিটিশ হিসাব বিজ্ঞানে ছিল। অর্থাৎ কেন আসছে আমি বলি, তরল দায়টা আসছে হচ্ছে যে কি, মানে আধুনিক হিসাব বিজ্ঞানে ব্যাংক জমাতিরিক্ত নাম আসলে কোনো হিসাব নাই। আমরা যে ব্যাংক জমাতিরিক্ত পড়ি ওটা হচ্ছে পুরাতন বা ব্রিটিশ হিসাব বিজ্ঞান বা সনাতন হিসাব বিজ্ঞানে ছিল। তো এখন আমরা তো জানি না পরীক্ষা আসলে সনাতন আসবে না ব্রিটিশ আসবে। তো যদি আধুনিক থেকে আসে সেক্ষেত্রে যাই তরল দায় তাই চলতি দায়। তো আধুনিক থেকে আসছে কেমনে বুঝবো? ব্যাংক জমাতিরিক্ত থাকবে না। তো ব্যাংক জমাতিরিক্ত না থাকলে বাকি দায়গুলো যোগ করলে কি বের হয়? চলতি দায় বের হয়। তাহলে চলতি দায় লিখেই ম্যাথ করব সূত্রে। ওকে, আর যদি চলতি দায় থাকে সেক্ষেত্রে আর যদি থাকে ব্যাংক জমাতিরিক্ত থাকে, তখন তরল দায় বের করার সূত্র হচ্ছে সকল চলতি দায় থেকে জাস্ট ব্যাংক জমাতিরিক্ত বাদ দিব। এই একটা নিয়ে কাহিনী, সকল চলতি দায় থেকে জাস্ট ব্যাংক জমাতিরিক্তটা বাদ দিব। সকল চলতি দায় থেকে জাস্ট ব্যাংক জমাতিরিক্ত বাদ দিব, তাইলে আপনার তরল দায় বের হবে। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। যদিও বুঝে থাকেন, এখন আমরা আমাদের এখানে যাই। তাহলে তরল অনুপাত বের করার সূত্র কি? যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায়, যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকে তাহলে তরল সম্পদ ডিভাইডেড বাই সূত্রে চলতি দায় লেখাই ম্যাথ করব। ওকে, এখন আসেন এখানে যাই। তাহলে আমরা সূত্র লিখলাম, দেখলাম এগুলো অলরেডি দেখা শেষ। এরপরে তাহলে চলতি দায় পরিশোধের কি করে? এটা হচ্ছে মূলত তাৎক্ষণিক চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। এই যে তাৎক্ষণিক ক্ষমতা পরিমাপ করে, তাহলে চলতি দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা পরিমাপ করে। এরপরে আমেরিকান হিসাব বিজ্ঞানে এই যে যেটা বলছিলাম ব্যাংক জমাতিরিক্ত নামে কিছু নাই, সেই জন্য তরল দায় সমান চলতি দায়। তরল দায় বের করার সূত্র কি? তরল দায় বের করার সূত্র চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করব। চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করব। ওকে, আমরা বুঝে গেছি না? রাইট। এখন আসেন এই ম্যাথ থেকে আমরা তরল অনুপাতটা নির্ণয় করা শিখব। তাহলে তরল অনুপাতের জন্য আমার কি কি লাগবে? তরল অনুপাতের জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে তরল সম্পদ, আর একটা হচ্ছে তরল দায়। এখন আসেন আমার তরল সম্পদ কি কি? সমাপনী মজুদ পণ্য কি তরল সম্পদ ছিল? আসবে না। তাহলে বাকি উপাদানগুলো তরল সম্পদ, 50,000 হাতে নগদ 30,000। তাহলে আমার ওই যে আপনি চাইলে এই ম্যাথটা এইভাবে করতে পারেন। তরল সম্পদ কিভাবে? আমার মোট চলতি সম্পদ ছিল 1,50,000, মনে আছে এই ম্যাথে, মাইনাস সমাপনী মজুর 60,000, ওটা সমাপনী মজুর 60,000 দেন, মাইনাস ওই যে অগ্রিম খরচ, এটাও তো তরল সম্পদ না, ওইটাও বাদ দেন 10,000,
তাইলে কত থাকে, বা 1,50,000 থেকে 60 গেলে 70,000 থাকে, রাইট? 80,000 থাকবে। 1 লক্ষ থেকে 60,000 গেলে 90, 1,50,000 থেকে 60,000 যাইলে কত হয়, 90,000, 80,000 টাকা থাকবে। আর 80,000 টাকা হচ্ছে আপনার তরল সম্পদ। কেউ যদি এভাবে করতে চায় এভাবে করতে পারবে, অথবা সেই যদি শুধু হিসাবগুলো যোগ করে 50,000, হাতে নগদ 30,000, এই দুইটা যোগ করলে 80,000, দুইভাবেই করা যায়। এরপর তরল দায় বের করার সূত্র কি ছিল, টোটাল দায় থেকে আমি চলতি দায় ব্যাংক জমাতিরিক্তটা বাদ দিয়ে দিব। আমার টোটাল দায় কত ছিল মনে আছে, চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত, মাইনাস ব্যাংক জমাতিরিক্ত, সংক্ষেপে লিখতেছি। আমার চলতি দায় ছিল 60,000 টাকা, এর মধ্যে ব্যাংক জমাতিরিক্ত ছিল 15,000 টাকা, তাইলে আনসার হয় 45,000 টাকা। বের করলাম, তাহলে আমার চলতি দায় পাইলাম, তরল দায় পাইলাম, তরল সম্পদ পাইলাম। তাহলে তরল সম্পদ 80,000, তরল দায় 45,000। তাহলে এখন কি, তরল অনুপাত সমান, আমাকে প্রশ্ন বলছে তরল অনুপাত, তাইলে তরল অনুপাত সমান তরল অনুপাত নির্ণয় সূত্র কি ছিল, তরল সম্পদ যেহেতু ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ম্যাথে ছিল, তাহলে এখানে আমরা তরল দায় লিখব, তরল দায়। তাহলে তরল সম্পদ কত ছিল, তরল সম্পদ আমরা বের করছি হচ্ছে 80,000 টাকা, তরল দায় বের করছি হচ্ছে আমরা 45,000 টাকা। তাহলে কাটাকাটি করলে হয় 80,000-কে 45,000 দিয়ে ভাগ দেন, 1.78:1। অর্থাৎ তরল অনুপাতের অনুযায়ী হচ্ছে আপনার প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 1.78 টাকা তরল দায় আছে। এটার আদর্শ অনুপাত হচ্ছে, এটার আদর্শ মান পরীক্ষায় আসে কিন্তু, চলতি অনুপাতের আদর্শ মান ছিল 2:1, আর এটার আদর্শ মান হচ্ছে 1:1। বলেন তরল অনুপাত আপনারা বুঝছেন কিনা, তরল অনুপাত বুঝছেন কিনা সবাই এটা বলেন, তরল অনুপাত বুঝছেন কিনা আমাকে বলেন, দ্রুত দ্রুত বলেন। কঠিন না ইজি? আক্তার ভাইয়া ক্লাস আর কতক্ষণ হবে? এই আরেকটু, মোটামুটি আরেকটা অনুপাত শেষ করাই দিব আপনাদেরকে। একদিনে সব দিলে তো আপনারা পারবেন না, একটা একটা করে শেষ করতে হবে, পয়েন্ট পয়েন্ট। এটা ক্লিয়ার কিনা বলেন, বাকিরা দ্রুত বলেন। ক্লিয়ার স্যার, ভেরি গুড। বাকিরা একটু দ্রুত জানান। ওকে, এরপর আমাদের যে অনুপাতটার নাম ছিল ওইটার নাম হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। খুবই ইজি, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত, রাইট? তাহলে আসেন লিখি চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন বা কার্যকরী মূলধন। আপনাদেরকে সূত্র কিভাবে মুখস্থ রাখতে ওইটাও দেখাই দিব। অনুপাত, এখন দেখেন এর আগে ছিল চলতি অনুপাত চলতি সম্পদের সাথে, এরপরে ছিল চলতি দায়ের সাথে, এখন বলছে তরল সম্পদ তরল অনুপাত তরল সম্পদের সাথে, এখন বলল চলতি মূলধন অনুপাত। এখান থেকে এক একটা লাইন মনে রাখবেন, এটার আদর্শ মান হচ্ছে 1:1, আদর্শ মান 1:1। তাহলে প্রথমটাই শুধু 2:1, অর্থাৎ চলতি অনুপাত 2:1, তরল অনুপাতও 1:1, তারপরে কার্যকারিতার অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাতের আদর্শ মানও 1:1। এটা একটু মনে রাখবো আমরা, রাইট? এখন আসেন কার্যকরী মূলধনের সূত্রটা কি। তো প্রথমে আমাদের বের করতে শিখতে হবে কার্যকরী মূলধন জিনিসটা কি।
কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন কিভাবে বের করব? এটার অপর নাম চলতি মূলধন। পরীক্ষা অনেক সময় শুধু এটা বের করতে বলে, কার্যকরী মূলধন বা চলতি মূলধন। কার্যকরী মূলধন বা চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এই আমি কিন্তু অনুপাত বের করি নাই, জাস্ট কার্যকরী মূলধন জিনিসটা বের করছি। কি বের করলাম? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ, তাহলে পরীক্ষা আসে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যকে কি বলে? কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলে। এটা কোত্থেকে আসছে জানেন? ওই যে আমরা একটা জিনিস শিখছি না, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আপনি যদি এ থেকে যদি এলটা মাইনাস করে দেন, এ মাইনাস এল সমান সমান মালিকানা সত্ত্ব বের হয় না? ওটা তো টোটাল মালিকানা সত্ত্ব, টোটাল সম্পদ দিয়ে। আর এখানে যা চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্য, এটাকে বলা হয় চলতি মূলধন, এটাকে বলা হয় কার্যকরী মূলধন। এখন আমাদের পরীক্ষিত আসবে অনুপাত বের করতে, তাহলে এখন আসেন কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধন এটা যে কথা, নেট চলতি সম্পদ একই কথা, নেট চলতি সম্পদ একই কথা, অথবা চলতি মূলধন, নেট চলতি সম্পদ অথবা চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত সমান সমান যেটা হয়, তাহলে দেখেন আমরা কি নির্ণয় করি এই অধ্যায়তে? চলতি দায় পরিশোধ ক্ষমতা। তাহলে দায়কে নিচে বসায় দেন চোখ বন্ধ করে, চলতি দায়। এখন কার থেকে পরিশোধ করব? এই যে কার্যকরী মূলধন অনুপাত থেকে। তাহলে সূত্র উপরে কার্যকরী মূলধন, শেষ, একদম ইজি। এখন আসেন একটা ম্যাথ দেখি। তাহলে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। আমরা আগে যে ম্যাথটা দেখছিলাম, আমরা প্রথমে যে ম্যাথটা দেখছিলাম, এই ম্যাথের চলতি সম্পদ কত ছিল? আমরা কার্যকরী মূলধন বের করব, আগের ম্যাথটা থেকেই কার্যকরী মূলধন বের করব। কার্যকরী মূলধন, তো কার্যকরী মূলধন সমান সমান কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন আমরা চলতি সম্পদ বের করছিলাম 1,50,000 টাকা, চলতি দায় বের করছিলাম 60,000 টাকা, তাহলে কার্যকরী মূলধন হয় 90,000 টাকা। তাইলে এই যে কার্যকরী মূলধন অনুপাতটা কেমন হবে? তাহলে মূলধন অনুপাত বের করার সূত্র কি? কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত সমান সমান উপরে কার্যকরী মূলধন হবে, আমি এই যে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে এখন কেউ যদি লিখতে চায় কার্যকরী মূলধনের জায়গায় চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়, তাহলে চলতি কার্যকরী মূলধন ছিল 90,000 ডিভাইডেড বাই চলতি দায় 60,000, তাইলে মনে হয় 1.5 আসবে। 1.5:1, 1.5:1। বুঝছেন কিনা বলেন? ভেরি গুড, ভেরি গুড, আশা করি বুঝছেন। এখন একটু আমি সামারি করি একটা জিনিস, সেটা হচ্ছে যে কি, তাহলে আমরা মূলত আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে কি, অনুপাতের প্রকাশভঙ্গি কি? অনুপাতের প্রকাশভঙ্গির মধ্যে ছিল খাঁটি অনুপাত, গুণন অনুপাত, শতকরা অনুপাত। খাঁটি অনুপাত দিয়ে প্রকাশ করা হয় তারল্য অনুপাত গুলা, দীর্ঘমেয়াদী সচ্ছলতার অনুপাত, এই দুইটা। আর গুণন অনুপাত দিয়ে প্রকাশ করা হয় কার্যকারিতার অনুপাত, শতকরা দিয়ে প্রকাশ করা হয় উপার্জন ক্ষমতার অনুপাত। কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে কি, আমরা আজকে শুধুমাত্র তারল্য অনুপাতটা শিখছি। একটা জিনিস শিখলাম, এই যে তারল্য অনুপাত, তাহলে তারল্য অনুপাতে যদি এখন আমরা যাই, তারল্য অনুপাতে যদি আমরা যাই, তারল্য অনুপাত হচ্ছে আবার তিনটা। তারল্য অনুপাত হচ্ছে আবার তিনটা, কি কি? চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকারিতার অনুপাত। এই যে তারল্য অনুপাত গুলা আমরা শিখতেছি, তারল্য অনুপাত গুলা,
তারল্য অনুপাত মূলত কি করে? দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। যেহেতু দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে, তাহলে তারল্য অনুপাতের ম্যাথ করার সময় সূত্র মনে রাখার টেকনিক, যেহেতু দায় পরিশোধ ক্ষমতা, তাহলে নিচে কি বসে দেন? চলতি দায় পরিশোধ বসে দেন। চলতি দায়, চলতি দায় যেহেতু দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে, তাহলে চলতি দায়, যেহেতু দায় পরিশোধ ক্ষমতা, চলতি দায়। শেষ। এখন প্রশ্ন, চলতি দায় কার থেকে পরিশোধ করে? চলতি সম্পদ থেকে, তাহলে চলতি অনুপাত, চলতি সম্পদ। ওরাই বলতেছে তরল অনুপাত, তাহলে তরল সম্পদ। ওরাই বলতেছে কার্যকরী মূলধন অনুপাত, তাহলে কার্যকরী মূলধন। সূত্র কি মুখস্থ করতে হয়? বলেন, সূত্র কি মুখস্থ করতে হবে না মাথায় সেট হয়ে গেছে? পরের অংশগুলো ইনশাল্লাহ নিব। বলেন আগে বুঝছেন কিনা বলেন। অবশ্যই নিব, ক্লাস নিব। বলেন কি সূত্র কি মুখস্থ করতে হবে আদৌ? আমরা সূত্র মুখস্থ করি অনেক। সূত্র মিন্স শত্রু, একটা জিনিস মনে রাখবেন। বলেন বুঝছেন কিনা এতটুকু? বলেন। জাস্ট একটা অনুপাত দেখাইছি, এরকম 60টা অনুপাত আছে, একটা শেষ, আরো 3টা বাকি আছে। বলেন বুঝছেন কিনা? আবু ফয়সাল কন্দার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফয়সাল? ফয়সাল ক্লাস অনেক লেটে জয়েন দিছো, আরো আগে জয়েন দিতে হবে। বাকিরা বলেন সবকিছু বুঝছেন কিনা? যদি ক্লিয়ার হয় লিখেন 100 ক্লিয়ার লিখেন, দেখি একটু। আর কোয়েশ্চেন থাকলে করেন। এমডি শহীদ, জি স্যার খুব ভালো করে বুঝছি। বাকিরা বলেন দ্রুত। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতেছি। ওকে, বাকিরা কি ঘুমাই গেছেন? তাহলে দেখেন সূত্র কি একটু জানান আমাকে, সূত্র কি মুখস্থ করতে হবে? জাস্ট ইয়েস অর নো, সূত্র কি মুখস্থ করতে হয় আদৌ? আমরা তো সূত্র মুখস্থ করতে পছন্দ করি। তাহলে হিসাব বিজ্ঞান ভাই এটা বানোয়াট কোনো কিছু না, এটা আগে থেকে দেওয়া আছে। এটা নির্দিষ্ট নীতি অনুসরণ করে, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে। বললাম লিখে দিলাম হয়ে গেল, বিষয়টা এরকম না। এখানে প্রত্যেকটা একটা সিকোয়েন্স আছে, প্রত্যেকটার একটা টাইপস আছে, কেন হয় এটার পিছনে একটা রিজন আছে। আমি বারবার বলি সূত্র মুখস্থ করার থেকে এই সূত্রটা কেন এরকম হয়েছে এই জিনিসটা আমি বুঝাই দিব, সূত্র অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সূত্র মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না, সূত্র না করে ম্যাথ করা যায়। এই অধ্যায়ে অনেকগুলো ম্যাথ, অনেকগুলো সূত্র আছে, আপনি এত সূত্র কেমনে মনে রাখবেন? আপনি দেখবেন আপনাকে যখন ক্লাস করাবো আরো কত ইজি করে করাই দিব। গেল। তাহলে আমাদের চলতি অনুপাত গুলা শেষ, রাইট? দেখি আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আপনারা বললে আরেকটা অনুপাত দেখাই দিব ভাই। এখন কি বই? অবশ্যই অঙ্ক বই থেকে প্র্যাকটিস করবেন। তাহলে বই থেকে আপনারা কোনগুলা প্র্যাকটিস করবেন? এই অধ্যায়ে জাস্ট এই 3টা ম্যাথ আপনারা আজকে প্র্যাকটিস করবেন। চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকারিতার অনুপাত, এই 3টা ম্যাথ বই থেকে প্র্যাকটিস করবেন। এই 3টা ম্যাথ প্র্যাকটিস করবেন। বলেন এই অধ্যায়ের বাকিটা শেষ করাই দিব কিনা, মানে বাকিটা তো আজকে একদিনে পারবো না, এটা অনেক বড় অধ্যায়, কিন্তু আরো একটা অনুপাত শেষ করাবো যদি আপনারা বলেন। ওকে, দেখি বাকিরা একটু বলেন। একজনও বললে হবে না তো, একজনও বলতেছেন করাইতে, তার মানে বাকিরা বিরক্ত হচ্ছেন। যদি সবাই বলে তাইলে ভেবে চিন্তে দেখতে পারি আর কি করানো যায় কিনা। সবাই বলেন, দ্রুত বলেন, করাবো নাকি? ওকে, আসেন তাইলে। এরপরে হচ্ছে অনেক পড়াশোনা হয়ে গেছে আমাদের। এরপরের যে অনুপাত ওইটার নাম হচ্ছে কার্যকারিতার অনুপাত। এরপরের অনুপাতের নাম কার্যকারিতার অনুপাত। একটু মনোযোগ দেন। কার্যকারিতার অনুপাত নামের ভিতর পরিচয়, প্রতিষ্ঠান কতগুলো দক্ষভাবে পরিচালিত হচ্ছে ওইটা নির্ণয় করা। কার্যকারিতার অনুপাত, এখন আসেন তো এই কার্যকারিতার অনুপাতকে কোন অনুপাত দিয়ে প্রকাশ করা হয়? আমরা যদি অনুপাতের প্রকাশভঙ্গিতে যাই, এখন আমরা যদি একটু অনুপাতের প্রকাশভঙ্গিতে যাই,
কার্যকারিতার অনুপাতকে প্রকাশ করা হয়, দেখেন তো, গুণন অনুপাত দ্বারা। গুণন অনুপাত মানে কি? বার অথবা গুণ দিয়ে। তাহলে কার্যকারিতার অনুপাতকে প্রকাশ করা হয় গুণন অনুপাত দ্বারা, বার অথবা গুণ দিয়ে। আসেন এখন আমরা কার্যকারিতার অনুপাতটা দেখাই দিই আপনাকে। তাহলে এটাকে প্রকাশ করা হয় গুণন অনুপাত দ্বারা, রাইট? অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করব বার অথবা গুণ দিয়ে। এখন কার্যকারিতার অনুপাত আপনার তিনটা। একটা হচ্ছে যে কি দেনাদার আবর্তন, দেনাদার আবর্তন অনুপাত, এরপরে হচ্ছে যে কি কার্যকারিতার অনুপাত চিনার উপায় কি? এটা চিনার উপায় হচ্ছে নামের ভিতর আবর্তন শব্দটা থাকবে, আবর্তন শব্দটা থাকবে, দেনাদার আবর্তন। এরপরে হচ্ছে পাওনাদার আবর্তন, এরপর হচ্ছে মজুদ আবর্তন। তিনটা নামগুলো মুখস্থ করতে হবে, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, মজুদ আবর্তন। 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 এখন আমরা একটা দেখবো আগে, জাস্ট দেনাদার আবর্তন। দেনাদার আবর্তন অনুপাতটা একটু দেখাই দিব। দেনাদার আবর্তন অনুপাত বের করার সূত্র হচ্ছে, একটা জিনিস আপনি যা চিন্তা করেন, দেনাদার বা প্রাপ্য হিসাব কখন হয়, দেনাদার কখন হয়, আমি কারো থেকে টাকা কখন পাই, দারে বিক্রয় করলে। তাহলে দেনাদার আবর্তনের সূত্র হচ্ছে এই যে নিট দারে বিক্রয়। কেন এরকম দারে বিক্রয়? কারণ দারে বিক্রয়ের ফলেই তো দেনাদার আসে। নিট দারে বিক্রয় ডিভাইডেড বাই গড়। এখানে যদি আপনাকে দুইটা দেনাদার দেওয়া থাকে, প্রারম্ভিক এবং সমাপনী, এটার গড় আপনাকে যদি দেনাদার অথবা প্রাপ্য বিল, এখানে বুঝতে হবে। তাহলে নিট দারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার বা প্রাপ্য বিল। দেনাদারের জায়গায় প্রাপ্য হিসাব বলতে পারে, আমরা জানি এগুলা। এখন দেখেন গড় দেনাদার মানে কি? এটা হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত বের করার সূত্র। এখন আমরা গড় দেনাদার কেমনে বের করব? গড় দেনাদার, গড় দেনাদার মানে হচ্ছে যে কি, আপনাকে যদি প্রশ্নে প্রারম্ভিক দেনাদার দেওয়া থাকে, প্রারম্ভিক দেনাদার মানে বছরের শুরুতে একটা দেনাদার দেওয়া আছে, যোগ সমাপনী দেনাদার, যোগ সমাপনী দেনাদার ডিভাইডেড বাই, তাহলে দুটো উপাদান 2, শেষ। এটা হচ্ছে আপনার দেনাদার আবর্তন, এটা হচ্ছে আপনার দেনাদার আবর্তন। কি করছি? জাস্ট দারে বিক্রয়ের পরে দেনাদারের সৃষ্টি হয়, ওইটাকে গড় দেনাদার দিয়ে ভাগ দিছি। গড় দেনাদার কিভাবে বের করব? প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার। যদি প্রাপ্য বিল থাকে তাহলে প্রাপ্য বিলটা যোগ করব, যদি শুধু দুইটা প্রাপ্য বিল থাকে তখন প্রাপ্য বিল ও গড় প্রাপ্য বিল বের করব। প্রারম্ভিক প্রাপ্য বিল যোগ সমাপনী প্রাপ্য বিল ডিভাইডেড বাই 2। যদি এরকম থাকে না, সচরাচর আমাদেরকে শুধু দেনাদার আর প্রাপ্য বিল থাকে। যদি দুইটা দেওয়া থাকে যে কোনো কিছু, তখন আমরা গড় বের করে গড়টা নিব। এখন যদি আমি বলি পাওনাদার আবর্তন অনুপাত, একই জিনিস, আরো সহজ। পাওনাদার আবর্তন অনুপাত। তো পাওনাদার আবর্তন অনুপাত, পাওনাদার বা প্রদেয় হিসাব কখন সৃষ্টি হয়? পাওনাদার বা প্রদেয় হিসাব সৃষ্টি হয় কখন? আমরা ধারে ক্রয় করলে। তাহলে এখানে হবে নিট দারে ক্রয় ডিভাইডেড বাই গড় পাওনাদার। গড় পাওনাদার বা প্রদেয় হিসাব, গড় পাওনাদার, এটার সাথে যোগ হবে প্রদেয় বিল। এখন গড় পাওনাদার কেমনে বের করব? গড় পাওনাদার সমান সমান প্রারম্ভিক পাওনাদারের সাথে সমাপনীটা যোগ করব, সমাপনী পাওনাদার থাকলে যোগ করব, 2 দিয়ে ভাগ দিব, শেষ।
এটা হচ্ছে সূত্র। এটা নিয়ে ম্যাথ পরে দেখাবো। ইলেকট্রিসিটি সব জায়গায় সমস্যা করতেছে, আমাদের এই এরিয়াটা একটু ভিআইপি এরিয়া থেকে করেন আর কি, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা নিয়ে ম্যাথ পরে দেখাবো, যেহেতু আপনাদের 8:30 থেকে না ক্লাস, আরেকটা 8:30 থেকে আপনাদের মিনাস স্যারের ইংলিশ ক্লাস আছে, তো আপনারা এটা করবেন। আপাতত আপনারা বলেন যারা সোফার বুঝছেন কিনা। অ্যাকাউন্টিং ইজি জিনিস, পান্তাবাদ কোনো ব্যাপার না। যখনই সমস্যা হবে আপনারা ভাইয়াকে জানাবেন, ইনশাল্লাহ সবকিছুই সমাধান করে দিব। এখন আপনারা বলেন যারা ক্লাসে প্রথম জয়েন দিয়েছেন, বলছিলেন, আমি বলছিলাম ক্লাসের শেষে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। এখন বলেন ক্লাস বুঝছেন কিনা। কেউ একজন বলছিলেন ভাই আমি আপনার ক্লাসে প্রথম, আপনি বলেন এখন বুঝছেন কিনা সবকিছু। এখন ফিডব্যাকটা দেন, আসলে কি বুঝছেন না বুঝেন নাই। দ্রুত বলেন, দ্রুত, ক্লাস শেষ করতে হবে। যা গরম পড়তেছে, বলেন। এমডি শহীদ লিখছেন আপনি পড়াইলে অ্যাকাউন্টিং পান্তাবাদ। আমি পড়াইলে না, আপনি বাসায় পড়লে, কারণ পড়তে হবে বাসায়। আমি 3টা অনুপাত করাই দিলাম, ওই 3টা আপনি বাসায় দেখলেন না, তাহলে ওই পড়ালেখায় আসলে ভালো করা যাবে না আর কি। যারা প্রথম ক্লাস করতেছেন বলেন ভাই আলহামদুলিল্লাহ বুঝছি। বাকিরা, জয়া দাস ভাই আর্থিক বিবরণীর উপর ক্লাস চাই, অবশ্যই আর্থিক বিবরণীর উপর ক্লাস নিব। বাকিরা, মহানা মিথিলা বলছিল জি ভাইয়া। যারা প্রথম ক্লাস করছেন সবাই বুঝছেন, আসলে বুঝছেন নাকি ভাইয়াকে খুশি করার জন্য বলতেছেন? ওকে, ঠিক আছে, পড়াশোনা করেন। কোনো সমস্যা হলে ভাইয়াদেরকে জানান। ইতিমধ্যে রুটিন পাবলিশ হয়ে গেছে, সো ওটা নিয়ে আর প্যারা নেওয়ার দরকার নাই। আন্দোলন করেও কোনো লাভ হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, শিক্ষা বোর্ড চাইলে আপনার পরীক্ষা যে কোনোভাবে আপনাকে কি করে দিতে পারে, কঠিন প্রশ্ন করতেই পারে। সো যে বোর্ড বেশি প্যারা দিবেন, মিলন স্যার খুবই তেরা মানুষ, দেখবেন প্রশ্ন কোন ওই বোর্ডে প্রশ্ন কঠিন করে বসে আছে। সো আন্দোলন করে কোনো লাভ নাই, চুপচাপ পড়ালেখা করেন। অ্যাকাউন্টিং এ কোনো সমস্যা হলে আমাদেরকে জানান। আর প্রিপারেশনের পেজে রেগুলার আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস হচ্ছে, ওই ক্লাসগুলো করেন, সমস্যাগুলো জানান। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।